আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম করছি রাইট ফর্মস অফ ভার্বের সেকেন্ড পার্টে। সো প্রথম পার্টে আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের একদম প্রথম থেকে অর্থাৎ বেসিক জায়গা থেকে শুরু করছিলাম, যে রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি, এসএসসি এইচএসসি এর মধ্যে পার্থক্য কোথায়, এই প্রশ্নটার ধরন কিরকম। তারপরে আমরা কিন্তু টেকনিক গুলা আলোচনা করেছি, একে একে নিয়মগুলো আলোচনা করেছি। তো আমরা প্রথম নিয়মটা দেখেছিলাম যে সাবজেক্টের সাথে মিল রেখে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তারপরে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের যে নিয়মটা দেখেছিলাম, চিরন্তন সত্য অভ্যাস বোঝাতে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেই নিয়মটা দেখেছিলাম। এরপর কন্টিনিউয়াস কখন হয়, টেন্স মার্কার গুলো আমরা দেখেছিলাম। তারপর আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টেন্স মার্কার আলোচনা করেছি। আমরা পাস্ট টেন্সের টেন্স মার্কার আলোচনা করেছি। প্যাসিভ ভয়েস আমরা কিভাবে আইডেন্টিফাই করব, অ্যাক্টিভ ভয়েস আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমরা এগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করব এই হোয়াইল এর নিয়ম দিয়ে। তো দেখো, হোয়াইল যদি সেন্টেন্সের শুরুতে থাকে, লেটস সে, যদি এরকম সেন্টেন্সের শুরুতে থাকে এবং এর পরেই সরাসরি ভার্বের জায়গা থাকে, হ্যাঁ, তাহলে আমরা যেটা করব, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। হোয়াইল মানে যখন, কারণ হোয়াইল টেকিং এক্সারসাইজ আই স হার, মানে ব্যায়াম করার সময় আমি তাকে দেখেছিলাম। তাহলে এই জায়গাতে হোয়াইলের পরেই ভার্বটা এসেছে, সেই জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। অন্যদিকে আমরা যদি সেকেন্ড সিনারিওতে দেখি, হোয়াইলের পরে সরাসরি সাবজেক্ট না, মানে হোয়াইলের পরে সরাসরি ভার্ব না, শুধু যদি সাবজেক্ট আসে একটা, যেমন এখানে কিন্তু হোয়াইল আই ছিল না, মানে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট ছিল না, কিন্তু এখানে আমরা বলছি হোয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি আই ফেল অ্যাসলিপ। তাহলে এখানে আই ওয়াজ ওয়াচিং, এই ওয়াজটা কোথা থেকে আসলো? এর কারণ হচ্ছে এই জায়গাতে এইটা হচ্ছে একটা ক্লজ, আর এইখানে এটা একটা ফ্রেজ। ক্লজ ফ্রেজের পার্থক্য কি? ফ্রেজ আমরা জানি যেটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একাধিক শব্দ, মানে এক প্লাস, ওয়ান প্লাস এটা কিন্তু ফোন না, হ্যাঁ, এক প্লাস ওয়ার্ডস থাকবে এবং তার মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, এই দুইটা একসাথে থাকবে না। যদি এই দুটো একসাথে থাকে সেটা হয়ে যাবে ক্লজ। তো যেহেতু এই জায়গাতে হোয়াইল এর পরে সাবজেক্ট এসেছে, আর প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ফাইনাইট ভার্ব লাগে, তো ওয়াচিং, এই যে ভার্ব প্লাস আইএনজি, তারপরে টু প্লাস ভার্ব ওয়ান অ্যান্ড ভার্ব থ্রি, এই যে চেহারাগুলা, এইগুলো সব নন ফাইনাইট ভার্বের চেহারা। নন ফাইনাইট ভার্বের চেহারা যেহেতু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইল ওয়াচিং, হোয়াইল টেকিং এক্সারসাইজ, এখানে না আছে আমাদের কোনো সাবজেক্ট, না আছে আমাদের ফাইনাইট ভার্ব, কারণ এই যে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে এইটা পুরাটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে একটা মাত্র ক্লজ হয়, মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে সিম্পল সেন্টেন্স বলে। অন্যদিকে আমরা এখানে দেখছি হোয়াইলের পরে আমরা যখন সাবজেক্ট দিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরকে কিন্তু একটা কি করতে হবে, ফাইনাইট ভার্ব নিতে হবে। সেই জন্য আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করছি। কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি হয়, আর তার আগে অবশ্যই বি ভার্ব দিতে হয়। তো আই এর সাথে আমরা বি ভার্ব দিচ্ছি, মানে পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ। ওয়াইল আই ওয়াজ ওয়াচিং টিভি, যখন আমি টিভি দেখছিলাম, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আশা করছি এই জিনিসটা বোঝা গেছে। মেইনলি এটা এইভাবে আমরা মাথায় রাখবো যে যদি ওয়াইলের পরে সরাসরি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি ওয়াইলের পরে একটা সাবজেক্ট আসে অর্থাৎ নাউন বা প্রোনাউন আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ওই ভার্ব প্লাস আইএনজির আগে একটা বি ভার্ব দিয়ে দিব ওই সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, এর মাধ্যমে আমরা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়ে যাবে। আশা করছি আমরা ওয়াইলের নিয়মটা বুঝতে পেরেছি। এবার আসি আমরা মরাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, ওই যে আমরা ফাইনাইট ভার্বের কথা বললাম না, ফাইনাইট ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, মেইন, আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আমরা চিনি সবাই, টু বি ভার্ব, ওই যে আমি, যার, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, টু ডু ভার্ব, ডু ডাজ ডিড। আর মডাল ভার্ব গুলো হচ্ছে এই যে জোড়ায় জোড়ায় যেগুলো বসে না, ক্যানের জোড়া, কুড,
তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আর এই যে মাস্ট, এই নয়টাকে আমরা বলি পিওর মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে আসলে পিওর মডেল, সেমি মডেল এগুলো আসলে কোনো পার্থক্য আমরা করতে হবে না। যে কোনো ধরনের মডেল ভার্ব, সেটা পিওর মডেল হোক আর যাই হোক না কেন, তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, যেগুলো টু দিয়ে শেষ হয়, এম টু, ইজ টু, আর টু, হ্যাঁ, নিড টু, এই সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আর নিয়মটা কি, মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্ব সেটা অলওয়েজ বেস ফর্মে হবে। তাহলে আমরা যদি দেখি একটা বাক্যে, মানে রাইট ফর্ম অফ ভার্ব আমরা যেখানে দিচ্ছি তার আগে একটা মডাল অক্সিলারি ভার্ব অলরেডি আছে, তাহলে আমরা যে ভার্বটা দিব সেটা অবশ্যই বেস ফর্মে দিব। যেমন ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, তাহলে এখানে শুড আছে, হুইচ ইজ আ মডাল অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা অবেইং করলাম না, অবেইড করলাম না, এখানে আমরা ভার্ব ওয়ান দিয়েছি। ইউ মাস্ট, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, কেন ডু হলো, ডান কেন হলো না, ডিড কেন হলো না, ডুইং কেন হলো না, বিকজ এই জায়গাতে মাস্ট, যেটা একটা মডাল অক্সিলারি ভার্ব। ইট মে রেইন, মে একটা মডাল অক্সিলারি ভার্ব, তো এরপরে যে ভার্বটা এটা অলওয়েজ বেস ফর্মে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের বিশেষ কিছু ফ্রেজ আছে যার পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন উইথ আ ভিউ টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ফিল লাইক, ক্যান নট হেল্প, এইগুলা থাকলে এরপরে অলওয়েজ আমরা ভার্বের সাথে আইএনজি করব। আচ্ছা, এই জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করে বুঝাচ্ছি। আমরা যদি এই জায়গাতে আরেকটা নিয়ম বলে দিই, প্রিপোজিশনের নিয়ম, হ্যাঁ, প্রিপোজিশন যত আছে, প্রিপোজিশন কোনগুলা, এই যে টু, ইন, ফর, অন, অ্যাবাউট, উইদাউট, অ্যারাউন্ড, বিসাইড, আন্ডার, বিনিথ, অনেক আছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের নিয়মটা হচ্ছে, আমরা যত পৃথিবীর প্রিপোজিশন আছে সেটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে টু, টু একদিকে, আর আরেকটা হচ্ছে অন্যান্য যত প্রিপোজিশন আছে। তো টু এর নিয়মটা হলো, প্রিপোজিশন টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। তাহলে যেমন টু গো, টু ডু, টু সিং, টু ডান্স, ইত্যাদি ইত্যাদি। আর অন্য যত প্রিপোজিশন আছে, আদার্স প্রিপোজিশন, এর সাথে হবে ভার্বের সাথে আইএনজি সবসময়। যেমন হি called me for talking to me, এই যে এখানে কিন্তু টক টু মি হলো না। হ্যাঁ, যদি আমরা এখানে ফর না থেকে টু থাকতো, হি কল্ড মি টু, তখন কি হতো, তখন হতো টক টু মি। তাহলে এই যে নিয়মটা, আমরা এটা বুঝতে পারলাম যে প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা মানে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিব, অর্থাৎ বেস ফর্মটা দিব। অন্যদিকে যত অন্য প্রিপোজিশন আছে তারপরে ভার্বের আইএনজি দিব। এখন এখানে মাথায় আসতে পারে, স্যার মাত্রই আমরা শিখলাম এখানে যে উইথ আ ভিউ টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এইগুলা সবার পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, তো এখানেও তো টু আছে শেষে। হ্যাঁ, এই টু আর ওই প্রিপোজিশন এই টু এক না। এই যে টু প্লাস ভার্ব, না এটাকে আমরা একটা নন ফাইনাইট ভার্ব বলি, মানে ইনফিনিটিভ বলি। ঠিক আছে, আমরা তাহলে এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে মাথায় রাখতে পারি যে টু এর পরে ভার্ব প্লাস মানে ওয়ান, মানে বেস ফর্ম, আর অন্য যত প্রিপোজিশন আছে আর অন্য যত টু আছে, মানে টু এর আগে যদি কিছু অংশ যুক্ত থাকে, যেমন এই যে উইথ আ ভিউ টু, বি ইউজ টু, তাহলে আমরা এখানে এইভাবে মাথায় রাখতে পারি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, আর অন্য যত প্রিপোজিশন আর অন্য যত টু, মানে আদার্স টু, এখানে আমরা দুইটা মাথায় রাখবো, ইন অর্ডার টু, তাহলে ইন অর্ডার টু আর টু, এই দুইটার পরে ভার্বের বেস ফর্ম বসবে। আর অন্য যত টু আছে, অন্য যত প্রিপোজিশন আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বলবে। তাহলে এখন আমরা দেখি, আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, তাহলে এখানে অবশ্যই আইএনজি হবে। কিন্তু এখানে যদি থাকতো আই ওয়েন্ট দেয়ার টু, তখন হতো সি ইউ। আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু সি ইউ, তাহলে ইন অর্ডার টু বা টু থাকলে সি ইউ, অন্য টু থাকলে
সেখানে অবশ্যই আইএনজি দিতে হবে। আচ্ছা, অন্য টু ব্যতীত আর কি কি বললাম আমরা? উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, ফিল লাইক। যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি। তাহলে এখানে উড ইউ মাইন্ড আছে, ওই জন্য ভার্বের সাথে আইএনজি বসলো। আচ্ছা, এই যে বি ইউজ টু, এইটাও আমাদের একটু ক্ল্যারিফাই করা দরকার। বি ইউজ টুর ক্ষেত্রে যে নিয়মটা, সেটা হচ্ছে, আমি যদি বলি হি ইউজ টু প্লে ক্রিকেট, এই যে এইখানে ইউজ টু, এইটা হচ্ছে একটা মডাল ভার্ব। আর আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। ক্লিয়ার? কিন্তু এইখানে আমরা আমরা বলছি বি ইউজ টু। এই বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, ক্যান বি, কুড বি, বি, বিন, বিং যা আছে, ঠিক আছে। যদি ইউজ টুর আগে একটা বি ভার্ব থাকে, তখন কিন্তু আবার এই জায়গাতে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন আমরা যদি এখানে বলি হি ওয়াজ ইউজ টু, এখন কিন্তু আমরা প্লে ক্রিকেট দিতে পারবো না, আমাদের দিতে হবে প্লেইং ক্রিকেট। তাহলে এটা আমরা খুব সংক্ষেপে মনে রাখবো এরকম, শুধু ইউজ টু থাকলে পরে হচ্ছে ভার্ব ওয়ান, আর যদি একটা বি ভার্ব থাকে তারপরে ইউজ টু থাকে, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সিম্পল। আশা করছি আমরা তাহলে রুল 10টা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসি আমাদের নিয়ম 11। ইট ইজ হাই টাইম। সো ইট ইজ হাই টাইম, এটাই সময়, এটাই সর্বোচ্চ সময়, এটাই বেস্ট সময়। ইট ইজ হাই টাইম, ইট ইজ বেস্ট টাইম, ইট ইজ প্রপার টাইম, যাই থাকুক না কেন, এটার নিয়ম হচ্ছে দুইটা। ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, তাহলে ওর পরের ভার্বটা হবে পাস্ট ফর্মে। আর যদি সাবজেক্ট না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা দিব হচ্ছে টু প্লাস ভার্ব। একটু উদাহরণ দেখি। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। ইট ইজ টাইম ইউ লেফট দ্য রুম। ইট ইজ বেস্ট টাইম ইউ স্টার্টেড টেকিং প্রিপারেশন ফর ইয়োর টেস্ট। এই যে প্রত্যেকটা জায়গাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ বেস্ট টাইম, এরপরে কি আসছে? এই যে একটা করে সাবজেক্ট আছে, সরাসরি কিন্তু ভার্বটা নেই। তাহলে যদি সাবজেক্ট আসে, আমরা কি বললাম? আমরা বললাম ভার্বের পাস্ট ইনডিফিনিট, মানে ভার্ব টু ফর্মটা হবে। এখন আমরা যদি সাবজেক্ট গুলোকে বাদ দিয়ে দিই, আমরা যদি বলি ইট ইজ হাই টাইম, সরাসরি আবার ভার্বটা দিব, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে কি, ইট ইজ হাই টাইম, এখন আমরা যেটা করব টু প্লাস ভার্ব দিয়ে দিব। তাহলে টু, এখন তো চেঞ্জড হবে না, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম করবে। তাহলে টু চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট। সেম জিনিসটা এখানে যদি করি, ইট ইজ টাইম ইউ, তাহলে লেফট এর V1, তাহলে ইউটা বাদ যাবে। তাহলে ইট ইজ টাইম, তাহলে সাবজেক্ট না থাকলে আমরা ভার্বের বেস ফর্মে দিব। তাহলে লেফট এর V1 হচ্ছে লিভ। ইট ইজ টাইম ইউ লেফট, সেটা হয়ে যাবে ইট ইজ টাইম টু লিভ দ্য রুম। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, ইট ইজ প্রপার টাইম, এরকম যত এক্সপ্রেশন আছে, এইগুলোর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা হবে পাস্ট ফর্মে, আর যদি সাবজেক্ট না থাকে তখন আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। ওকে, এবার আমাদের সিন্স, এই সিন্স নিয়ে আসলে একটু জল খোলা হয়, সিন্স নিয়ে আমাদের অনেক সমস্যা। সিন্স এর নিয়ম হচ্ছে দুইটা, মাথায় রাখবো আমরা। সিন্স যদি মাঝখানে থাকে, তার আগের অংশে আমরা দেখবো যে কি আছে। সিন্স এর আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, যদি এরকম থাকে প্রেজেন্ট, তাহলে পরের অংশে হবে পাস্ট ইনডিফিনিট। মানে প্রথম অংশে, সিন্স এর আগের অংশে যদি ভার্ব ওয়ান, টু হ্যাভ, ভার্ব প্লাস ভার্ব থ্রি, মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এইগুলো যদি থাকে তাহলে পরের অংশ হবে হচ্ছে ভার্ব টু।
আর পরের আগের অংশেই যদি ভার্ব টু থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি। যেমন আমরা একটু দেখি, এই যে সিন্স আছে এর আগের অংশ আমরা দেখতে পাচ্ছি ইজ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। তাহলে পরের অংশ হবে ভার্ব টু, আই ওয়েন্ট, গো ওয়েন্ট। আচ্ছা, এবার এখানে যদি দেখি সিন্স এর আগের অংশ আছে ভার্ব টু পাস্ট, তাহলে পরের অংশ হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এই যে হ্যাড ভিজিটেড। তাহলে এটা খুব সহজে আমরা মাথায় রাখতে পারি যে সিন্স এর আগের অংশে যদি ভার্ব ওয়ান বা হ্যাভ প্লাস ভার্ব থ্রি থাকে, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি থাকে, তাহলে পরের অংশে আমরা ভার্ব টু দিব। আর যদি আগের অংশেই ভার্ব টু থাকে তাহলে পরের অংশে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি দিব। আচ্ছা, এবার 13 নম্বর নিয়ম, অ্যাজ ইফ অ্যাজ দো। এইগুলা মানে হচ্ছে কি, যেন। হ্যাঁ, এগুলা দিয়ে যেন বোঝায়, যেন। এইগুলা সবসময় হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এইগুলা সবসময় পিঞ্চ করে কথা বলা, যে সে এমন ভাব ধরছে যেন সে সব জানে। ঠিক আছে, তার মানে কি, ওইটা আসলে রিয়েল না। অ্যাজ ইফ অ্যাজ দো এইগুলা থাকলে আমাদের দুইটা নিয়ম আছে, বি ভার্বের একটা নিয়ম আর মেইন ভার্বের একটা নিয়ম। তো যদি অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যে যদি বি ভার্ব আসে, এই বি ভার্বটা সবসময় ওয়্যার বসে, সাবজেক্ট নাম্বার সেটা যাই হোক না কেন। মানে সিম্পলি আমরা আয়ের সাথে কিন্তু ওয়্যার দিব না, আমরা হি এর সাথে কিন্তু ওয়্যার দিব না নর্মালি। কিন্তু এই জায়গাতে আমরা বলছি যে অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে আমাদের সাবজেক্ট নাম্বার যাই হোক না কেন বি ভার্ব হিসেবে সবসময় ওয়্যার করবেন। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি, এখানে হি এর সাথে ওয়াজ হওয়ার কথা ছিল, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, এখানে ওয়াজ হবে না, কারণ এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে আমরা বললাম এখানে ভার্ব সবসময় বি ভার্ব হিসেবে ওয়্যার। আচ্ছা, যদি বি ভার্ব না হয়ে অন্য কোনো অ্যাকশন ভার্ব মানে মেইন ভার্ব যদি হয় অন্যান্য ভার্বের ক্ষেত্রে, তাহলে এই নিয়মটা হচ্ছে আমাদের ওই সিন্স এর নিয়মের মতো, যে আগের অংশ যদি প্রেজেন্ট থাকে পরের অংশ হবে পাস্ট, আগের অংশ যদি পাস্ট থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এইদিকে ভার্ব টু থাকলে এদিকে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর এইদিকে হচ্ছে ভার্ব ওয়ান বা টু হ্যাভ, টু হ্যাভ মানে কি, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট এইগুলো থাকলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেমন হি বিহেভস, তাহলে আমরা এখানে দিলাম কি প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফ হি। এখন এইটা যদি রাইট ফর্ম ভার্ব হতে থাকে, হ্যাঁ, উইথ দা পিএম, মানে সে এমন ভাব করে, এমন ব্যবহার আচরণ করে অ্যাজ ইফ যেন সে প্রধানমন্ত্রীর সাথে কাজ করে। তো এখানে আমরা দেখলাম তাহলে এদিকে প্রেজেন্ট থাকলে এদিকে পাস্ট হবে, তাহলে এটা হয়ে যাবে ওয়ার্ড। আর যদি এখানে বিহেভড থাকতো তাহলে এখানে হতো কি হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাহলে হি হ্যাড ওয়ার্কড, এরকমটা হতো। আশা করছি আমরা এই নিয়মটা বুঝতে পেরেছি। এখন আমরা একটু বোর্ড প্রশ্ন অ্যানালাইসিসে চলে যাই। আমরা ঢাকা বোর্ডের উদাহরণটা দেখি, ঢাকা বোর্ড 2025-এ এই প্রশ্নটা এসেছিল। প্রথমে আমাদের এখানে বক্সের মধ্যে যে শব্দগুলা দেওয়া আছে, যে ভার্ব গুলা, সেগুলো একটু আমরা দেখি। রিড, ডেলিভার, টেক, স্টার্ট, রিসাইট, বি, অ্যাডভাইস, ডেকোরেট, বিগিন, কাম। তো আমাদের এখানে আগে কি করতে হবে, আমাদের আগে এই জায়গাতে গ্যাপ ফিলিংটা করতে হবে, আমাদের আগে বুঝতে হবে যে কোন গ্যাপে কোনটা বসবে, তারপরে আবার এইগুলা সঠিক ফর্মটাকে বোঝাতে মানে বসাতে হবে, সেটা ডাবল ট্রাবল আর কি। হ্যাঁ, দুইটা লেয়ারে আমাদের কাজ করতে হবে। যেমন এই যে এখানে বি, এই বি মানে কি, বি মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, ক্যান বি, কুড বি, মানে যত বি আছে, ঠিক আছে, বি, বিন, বিং। তো এগুলো যে কোনো একটা হতে পারে, তো আমাদের দেখতে হবে ওই কনটেক্সটে ওই অর্থ অনুযায়ী ওই নিয়ম অনুযায়ী কোনটা হচ্ছে। তাহলে আমরা গত ক্লাসে কিন্তু ট্যাকটিক্স দেখেছি, আমরা যখন সলভ করা শুরু করব সবার প্রথমে যেটা দেখব, সম্পূর্ণটা একবার পড়ে টেন্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। টেন্সটা আইডেন্টিফাই করতে পারলে যেটা হবে, আমরা যদি বুঝি যে এইটা পুরাটা পাস্টের একটা কোনো ঘটনা, তাও তখন কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাবে, কারণ আমাদের তখন রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও আমরা পাস্ট মুখী হয়ে যাব আর কি, বেশিরভাগই আমাদের তখন পাস্ট হবে।
আচ্ছা, যদি দেখি না এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, তাহলে আমরা তখন প্রেজেন্ট নিয়ে চিন্তা করব। যদি দেখি যে না এটা ভবিষ্যতে হবে, তখন ফিউচার নিয়ে চিন্তা করব। তাহলে এখন যদি আমরা দেখি আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি ড্যাশ অফ ইয়েস্টারডে উই ড্যাশ আওয়ার স্কুল। এখন অনেকে বলতে পারে স্যার আসলে টেন্স বোঝার জন্য তো আমাদেরকে ভার্বের দিকে তাকাতে হয়, তো এখানে তো ভার্বই আমাদের হচ্ছে দেয়া থাকে না। না, এ কথাটা ভুল, ভার্ব দেয়া থাকে না, ভার্ব দেয়া থাকে। আমাদের কিছু কিছু জায়গাতে ভার্ব দেয়া থাকে, কিছু কিছু জায়গাতে অক্সিলারি ভার্ব দেয়া থাকে, সেগুলা দেখেও কিন্তু বোঝা যায়। আচ্ছা, তারপরেও এই জায়গাতে আমরা টেন্স মার্কার পাই। যেমন আমাদের প্রথম সেন্টেন্সে যদি দেখি আমরা ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকাল। এই গতকাল এটা দেখেই বুঝতে পারছি যে এটা অতীতের কোন একটা ঘটনাকে বোঝাচ্ছে। তাই এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমরা তাহলে পাস্ট বেশি বেশি এখানে আসবে। এটা আমরা মোটামুটি নিশ্চিত। ঠিক আছে, তাহলে এখন আর একটা জিনিস বলেছিলাম, প্রথম টেকনিকের পরে দ্বিতীয় টেকনিক প্রত্যেকটা যে আমরা করব, তখন আমরা দেখবো যে এই প্রত্যেকটা সেন্টেন্স এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্ট নিজে ভার্বের কাজটা করতে পারে। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে যখন ভার্বের কাজটা সাবজেক্ট করে না, মনে হয় ভার্বের কাজটা সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে, সে নিজে করতে অপারগ। ঠিক আছে, তো আমরা তাহলে একটু পড়া শুরু করি। আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ড্যাশ অফ ইয়েস্টারডে, ড্যাশ অফ ইয়েস্টারডে। তো এখানে ড্যাশ অফ দিয়ে বোঝা যাচ্ছে যে এইটা একটা গ্রুপ ভার্ব হবে। হ্যাঁ, ড্যাশ অফ ইয়েস্টারডে মানে হচ্ছে অনুষ্ঠিত হয়ে গেল। তাহলে আমরা এখানে একে একে দেখি, রিড অফ হবে, ডেলিভার হবে, টেক অফ হবে। যদিও এখানে টেক না, এখানে যেটাই হবে না কেন সেটা ভি টু তে দিতে হবে, যেহেতু স্টার্ট আছে। তাহলে টুক অফ, স্টার্টেড অফ, প্রিসাইডেড অফ, বি অফ, অ্যাডভাইসড অফ, ডেকোরেটেড অফ, বিগিন অফ, কাম অফ। তো এই জায়গায় আমরা যদি একটু দেখি খুব সহজেই, হ্যাঁ, আমাদের প্রথমটা হবে হচ্ছে কাম অফ। কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। তো যেহেতু এটা পাস্ট, সেই জন্য আমরা এটা কেম অফ করে দেব। তাহলে এই যে এখানে কাম আছে, এইটা হয়ে যাবে এ নাম্বারে কেম। কেম অফ মানে হচ্ছে কোনো অনুষ্ঠিত হয়েছিল। ওকে, উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। উই ড্যাশ আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুলের আঙিনা ক্যাম্পাসটাকে আমরা খুবই সুন্দরভাবে কি করেছিলাম। আচ্ছা, খুবই সুন্দরের সাথে কি যাচ্ছে? আমরা তো বিগিন, স্কুল ক্যাম্পাস তো বিগিন করা যায় না, অ্যাডভাইস করা যায় না, প্রিসাইড মানে সভাপতিত্ব করা সেটা করা যায় না, স্টার্ট করা যায় না, নেওয়া যায় না, ডেলিভার করা যায় না, পড়া যায় না। তাহলে স্কুল ক্যাম্পাসে কি করা যায়? ডেকোরেট করা যায়। তাহলে এই জায়গায় আমরা যেহেতু অলরেডি জানি যে এটা অতীতের ঘটনা, তাহলে এই ডেকোরেটকে কি করতে হবে? ডেকোরেটকে ভার্ব টু করে দিতে হবে, ডেকোরেটেড। ডেকোরেটেড ভেরি নাইসলি, আমরা আমাদের কলেজ স্কুল ক্যাম্পাসটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। ডেকোরেট করা মানে কি? সাজসজ্জা করা। দ্য সেরেমনি ড্যাশ অ্যাট 3 p.m. তাহলে বলা হচ্ছে যে অনুষ্ঠানটা বিকাল 3টায় কি হয়েছিল। এখানে আমরা মানে বাংলা বললেই কিন্তু অটোমেটিক অর্থটা চলে আসে। তো আমরা একে একে এই যে যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এই কাম, ডেকোরেট এই দুটাকে বাদ দিয়ে দিলাম। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমরা একে একে দেখবো। এটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। একটা একটা করে দেখবো আর একটা একটা করে আমরা খুঁজবো যে এটা কেন হচ্ছে না। হ্যাঁ, যদি সবগুলো বাদ দিয়ে দিতে পারি যে এটা এটা হবে না, তাহলে যেটা লাস্টে বাকি থাকবে সেটা কিন্তু অটোমেটিক আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দ্য সেরিমনি রিড না, অনুষ্ঠান পড়ে না, ডেলিভার হয় না, টেক না হবে না, স্টার্ট হইতে পারে, তাই না? যে সেরেমনি হচ্ছে শুরু হয়েছিল এত। তাহলে এইটা আমরা বুঝলাম যে এটা আমাদের একটা পসিবল অ্যান্সার। ডিসাইডেড হবে না, আহ বি, অ্যাডভাইস, ডেকোরেট অলরেডি হয়ে গেছে, কাম already। তাহলে এই যে বিগিন, এই বিগিন আর স্টার্ট এই দুইটারই কিন্তু অর্থ সিমিলার। বিগিন মানেও শুরু হওয়া, স্টার্ট মানেও শুরু হওয়া। তো এখানে কিন্তু আমরা যে কোনো একটা দিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা আবার একটা পাবো যেখানে আমাদের এই বিগিন বা স্টার্ট হবে। তো এখানে যেটা দিব পরেরটাতে সেটা আমরা অবশ্যই দিব না। তাহলে দা সেরেমনি স্টার্টেড এরকমটা আমরা লিখতে পারি, দা সেরেমনি স্টার্টেড সি নাম্বারে। তাহলে আমাদের এটাও হয়ে গেল। স্টার্টেড ভি টু কেন হলো? কারণ আমরা জানি যেটা পাস্টে। Our headmaster dash over the function and the education minister dash the chief guest. আচ্ছা, সো আমাদের প্রধান শিক্ষক ড্যাশ ওভার দ্য ফাংশন। তো আমরা বলেছি যে প্রিসাইড, প্রিসাইড মানে হচ্ছে সভাপতিত্ব করা।
তাহলে প্রধান শিক্ষক এই যে ফাংশন অনুষ্ঠান এটা সভাপতিত্ব করেছিলেন, তাহলে হবে কি প্রিসাইডেড। তাহলে প্রিসাইডেড, এটা হচ্ছে আমাদের নাম্বার ডি। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, ড্যাশ দ্য চিফ গেস্ট, শিক্ষামন্ত্রী ছিলেন প্রধান অতিথি, ছিলেন কোনো কিছু ছিল, বি ভার্ব। ঠিক আছে, তাহলে দ্য চিফ মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট। দ্য ফাংশন ড্যাশ উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন, বলছে অনুষ্ঠানটা শুরু হয়েছিল পবিত্র কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। তাহলে আবার শুরু হয়েছিল, তাহলে স্টার্টেড এক জায়গায় দিয়েছিলি, তাহলে এখন এখানে হবে হচ্ছে এই বিগিনটা, তাহলে বিগিনের ভার্ব টু কি বিগান। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার এফ। তাহলে এটাও হয়ে গেল, এইগুলা সব শেষ এখানে। ওকে, আর বাকি আছে হচ্ছে অ্যাডভাইস, টেক, ডেলিভার অ্যান্ড রিড। One of our senior teachers dash out the annual report. তো বলছে যে আমাদের একজন সিনিয়র যে একজন শিক্ষক, ঠিক আছে, তিনি যে অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক যে রিপোর্ট, সেটা কি করেছিলেন, সেটা অবশ্যই এখানে ডেলিভার হইতে পারে, এখানে রিড হইতে পারে। হ্যাঁ, এটা পড়ে শুনিয়েছিলেন বা ডেলিভার করছিলেন। এখন আমরা এইটা যদি শিওর না হয় প্রথমে বসাবো না, আমরা বাদ বাকি গুলাও দেখে নিব যে ওইখানে কোনটা হচ্ছে। The honorable chief guest dash a brief encouraging speech. তো স্পিচ, ভাষণ মানুষ ডেলিভার করে, দেয়, হ্যাঁ, এটা হচ্ছে রিড করে না। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে ডেলিভারটা হবে আমাদের এই এইচ নাম্বারে, তাহলে ডেলিভার্ড হবে এখানে, ডেলিভার্ড, এটা হচ্ছে এইচ নাম্বার। আচ্ছা, এখন বাকি থাকলো হচ্ছে অ্যাডভাইস, টেক অ্যান্ড রিড। তাহলে এই জায়গাতে আমাদের এই জি নাম্বারটা অবশ্যই কি হবে, এখানে হবে রিড। এটার ভিডিও কিন্তু রেডি হয়, কিন্তু এটার উচ্চারণ হবে হচ্ছে রেড। ঠিক আছে, এর যে স্পেলিং সেটা সেম থাকবে, বাট উচ্চারণটা যখন আমরা উচ্চারণ করব তখন এটা রেড উচ্চারণ করব। তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ। ঠিক আছে, খুবই এনকারেজিং একটা ভাষণ, মানে খুবই সংক্ষিপ্ত একটা এনকারেজিং ভাষণ তিনি দিয়েছিলেন। ড্যাশ আস টু বি রেগুলার ইন স্টাডিজ, এনকারেজিং স্পিচ ড্যাশ আস, এখানে বাকি আছে হচ্ছে টেক অ্যান্ড অ্যাডভাইস। তাহলে এই জায়গাতে অ্যাডভাইসটা আমাদের মনে হচ্ছে না যে বেশি যুক্তিযুক্ত। তিনি একটা এনকারেজিং, আমাদের হচ্ছে একটা অনুপ্রেরণামূলক একটা ভাষণ দিয়েছিলেন কি করতে, মানে অ্যাডভাইস করেছিলেন আজ টু বি রেগুলার ইন স্টাডিজ, পড়াশোনায় নিয়মিত হইতে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভাইস। তাহলে এনকারেজিং স্পিচ অ্যাডভাইসড আস, এরকম যদি দিই এটা কি হবে কিনা সেটাও একটা প্রশ্ন। তাহলে আমাদের এটার জন্য একটু সেন্টেন্সের আমাদের ব্লু প্রিন্ট জানা লাগবে, যে একটা সেন্টেন্স যদি একটা সিম্পল সেন্টেন্স হয় সেখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব হতে পারে, আর বাদ বাকি যে ভার্ব গুলো আসবে সেই ভার্ব গুলোকে অবশ্যই নন ফাইনাইট করতে হবে। ঠিক আছে, জিনিসটা আমি বুঝাচ্ছি। দ্য অনারেবল চিফ গেস্ট, এটা আমাদের সাবজেক্ট। আচ্ছা, ডেলিভার্ড, এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং এটা ফাইনাইট ভার্ব। আমাদের মনে আছে নিশ্চয়ই, নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ভার্ব থ্রি। মোটা দাগে এই তিনটা চেহারা আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন অনারেবল চিফ গেস্ট, প্রধান মাননীয় প্রধান অতিথি, তিনি কি করেছিলেন, একটা খুবই অনুপ্রেরণামূলক একটা ভাষণ দিয়েছিলেন। তাহলে এই যে এ ব্রিফ এনকারেজিং স্পিচ, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এখন এই জায়গাতে আমরা যে ভার্বটা দিব, এই ভার্বটা ফিনাইট হবে নাকি নন ফিনাইট হবে? এখানে নন ফিনাইট হবে, কারণ কি প্রত্যেকটা ফিনাইট ভার্বের জন্য একটা আলাদা করে সাবজেক্ট প্রয়োজন হয়। তো এখানে তো আর নতুন করে সাবজেক্ট নাই। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে যেটা করব, এই অ্যাডভাইসড কে অ্যাডভাইজিং করে দেবো। তাহলে দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড আ ব্রিফ এনকারেজিং স্পিচ advising us to be regular in studies and dash part in the movement against illiteracy. আমরা জানি টেক পার্ট মানে অংশ নেওয়া। হ্যাঁ, তাহলে অ্যান্ড টেক পার্ট যদি বলি সেটা আমাদের ভুল হবে, কারণ কি অ্যান্ড দিয়ে যখন যুক্ত থাকে উভয় পাশে সমান সমান হতে হয়, এটাকে বলে প্যারালালিজম। তো তার আগের অংশে যেহেতু আমরা অ্যাডভাইজিং করেছি,
তাহলে পরের অংশে আমাদের টেকিং পার্ট দিতে হবে। প্যারালেলিজমের নিয়মটা আমি আরেকটু ব্যাখ্যা করছি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বলতে পারি আই লাইক টু রিড অ্যান্ড ডান্সিং। এটা কিন্তু দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারটা ঠিক নেই। এই যে এন্ড এর আগের অংশে টু প্লাস ভার্ব ওয়ান দিয়েছি, পরের অংশে ভার্ব প্লাস আই দিয়েছি। এটা করা যাবে না, আমাদের যে কোনো একটা নিতে হবে। তাহলে আমরা হয় এখানে বলতে পারি যে টু ডান্স, অথবা আমরা এইদিকে বলতে পারি রিডিং। তাহলে আই লাইক রিডিং অ্যান্ড ডান্স, অথবা আই লাইক টু রিড অ্যান্ড টু ডান্স। তো ওই জন্য আমরা এই জায়গাতে কি করব, দ্য অনারেবল চিফ গেস্ট delivered a brief encouraging speech, taking us, sorry, advising us to be regular in studies and taking part in the movement against illiteracy. ঠিক আছে, নিরক্ষরতার বিরুদ্ধে যে আন্দোলন, যে মুভমেন্ট, সেখানে আমাদের অংশ নেওয়ার জন্য এবং পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য তিনি আমাদেরকে কি করেছিলেন, এনকারেজ করেছিলেন। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের ঢাকা বোর্ড 2025। তো এইরকম ভাবে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইসিস করে করে বোর্ড প্রশ্নগুলো যদি সলভ করা যায়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারবো, এই জায়গাতে আমরা 100% মার্ক নিশ্চিত করতে পারবো। তো ঠিক একইভাবে আমাদের ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্নটাও আছে। আমি আর এটা সলভ করছি না, এটা তোমাদের কাজ, তোমরা এটাকে হোমওয়ার্ক হিসাবে নিতে পারো। তারপরে তোমরা হচ্ছে এই জায়গাতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমাদের বিশ্লেষণ গুলা কেন কোনটা হচ্ছে। ঠিক আছে, প্রথমে কিন্তু এই উত্তরপত্রটা দেখো না, আগে তুমি প্রথমে হচ্ছে নিজেরা সলভ করবা, তারপর এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে মিলাবা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এর প্রশ্ন। ঠিক আছে, এরপর রাজশাহী বোর্ড, এই যে তোমার প্রশ্ন, এখন একটা স্ক্রিনশট নাও, তারপরে তোমরা হচ্ছে এটাকে সলভ করবা, তারপরে তোমরা হচ্ছে অ্যানালাইসিসটা দেখবা। ঠিক আছে, দিস ইজ ইওর অ্যান্সার শিট। তো আমরা ক্লাসটাকে যদি সামারাইজ করি, আমরা কিন্তু ক্লাসে শিখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। যদি আমরা দেখাই, প্রথমে টেন্স মার্কার গুলা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন বুঝবো, যখন আমরা দেখবো যে ওর মধ্যে অলওয়েজ, ডেইলি, এভরিডে, জেনারেলি, রেগুলারলি, নর্মালি, এই টাইপের আছে। ঠিক আছে, এটসেট্রা। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বর্তমানে কোনো কিছু চলমান রয়েছে এরকম বোঝায়, তার মানে নাও, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, অ্যাট দিস মোমেন্ট, এই টাইপের আমরা দেখলেই বুঝতে পারবো অবশ্য। আচ্ছা, এরপরে অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এগুলো যদি থাকে, ঠিক আছে, ইভেন, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম কিছু থাকলে সেটা পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, টুমোরো, নেক্সট ডে, নেক্সট ইয়ার, দ্য ফলোইং ইয়ার, এরকম যদি থাকে তখন আমরা ফিউচার ইনডেফিনিট লিখবো। তাহলে এইগুলো হচ্ছে আমরা খুব সহজেই কিন্তু মানে আইডেন্টিফাই করতে পারি এই টেন্স মার্কার গুলা দেখে। ঠিক আছে, আমরা এখানে কমন কিছু মিস্টেক দিয়ে দিয়েছি, যেমন হি ডোন্ট লাইক। হি ডোন্ট কেন হবে না, বিকজ এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, সো হি ডাজেন্ট হয়ে যাবে, হির সাথে ডোন্ট হয় না, শির সাথে ডোন্ট হয় না। ঠিক আছে, আই হ্যাভ ফিনিশ, আই হ্যাভ ফিনিশ কখনোই হবে না। টু হ্যাভ ভার্ব আসলেই, মানে হ্যাভ হ্যাজ হ্যাড আসলেই এরপরে অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সো ফিনিশ হয়ে যাবে ফিনিশড। দ্য নিউজ আর ট্রু, দ্য নিউজ আর ট্রু কখনো হয় না। দ্য নিউজ এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, দ্য নিউজ ইজ ট্রু। ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট হয় না, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। শি ইজ কুক নাও, শি ইজ কুক নাও হবে। আমরা যেমন দেখলাম টু হ্যাভ ভার্বের পরে ভার্ব থ্রি হয়, টু বি ভার্ব যেগুলো এম ইজ আর ওয়াজ, এগুলো থাকা মানেই হচ্ছে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, আর প্যাসিভ ভয়েস হলে সেখানে ভার্ব থ্রি হবে। যেমন শি ইজ কুকিং নাও, এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ কি, কারণ কুক ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করতে পারছে। কিন্তু আমরা যদি সাবজেক্টটা এরকম দিই, রাইস, এটা যদি সাবজেক্ট হয় তাহলে রাইস, এখন টু বি ভার্ব, টু বি ভার্বের পরে টু বি ভার্ব দেখা মানে আইএনজি যদি দিয়ে দিই, কুকিং, রাইস ওয়াজ কুকিং, এরকম যদি বলি হবে, হবে না। কারণ এই কুকিং এর কাজ, রাইস তো নিজে নিজেকে কুক করতে পারে না, তাহলে কি হবে, এখন প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্ব থ্রি, তাহলে কুক এর ভার্ব থ্রি হচ্ছে কুকড, রাইস ওয়াজ কুকড। আশা করছি এগুলো আমাদের খেয়াল থাকবে। আমরা এখানে আরো কিছু নিয়ম রেখেছি, এই নিয়মগুলা আমি জাস্ট
2 থেকে 4 মিনিটের মধ্যে শেষ করে দিব। ঠিক আছে, অত বেশি কঠিন নিয়ম না। পজিটিভ ভার্ব যেটাকে আমরা বাংলায় ওই যে প্রযোজক ক্রিয়া বলি না, যেটা নিজে না করে অন্যকে দিয়ে করানো হয়, সেক্ষেত্রে আমরা হ্যাভ, গেট এইগুলো যদি থাকে, আমরা মাথায় রাখবো যে হ্যাভ ভার্ব, গেট ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব থ্রি হবে। যেমন আই হ্যাড মাই হেয়ার, অনেকে আমরা বলি যে আই কাট মাই হেয়ার, আমি আমার চুল কেটে, আসলে চুল তো আমরা কাটি না, চুল আমরা কাটাই। তো আই হ্যাড মাই হেয়ার কাট, তো আমরা যে বলছি যে হ্যাড ভার্ব বা গেট ভার্ব, তারপরে হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে যে মাই হেয়ার এটা আমাদের অবজেক্ট, তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাড মাই হেয়ার কাট, আমি নিজে করিনি, কাউকে দিয়ে করিয়েছি, এটাকেই বলা হচ্ছে পজিটিভ ভার্ব। আই গট, তাহলে যে গেট ভার্ব চলে আসলো, দ্য লেটার, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে আই গট দ্য লেটার, এখন কি হবে? রাইট, রোট, রিটেন হবে হচ্ছে রিটেন, কারণ আমি নিজে চিঠিটা লিখিনি, আমি চিঠিটা লিখিয়ে নিয়েছি। আই গট দ্য লেটার রিটেন। ঠিক আছে, তারপরে আমরা মেক দিয়েও বলতে পারি। আই মেড হিম, তাহলে আমরা এই যে মেক, হ্যাভ, গেট, এই তিনটা পেলাম আমার পজিটিভ ভার্ব হিসেবে। তাহলে আই মেড হিম ওয়াশ মাই কার, আমি নিজে কিন্তু যদি কার ওয়াশ করতাম তাহলে আমি বলতাম কি আই ওয়াশড মাই কার, কিন্তু না, আমি তাকে দিয়ে করিয়ে নিয়েছি, তাহলে আই মেড হিম ওয়াশ মাই কার। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ভার্বের নিয়ম। আচ্ছা, আর হ্যাভিং বা টু ভার্ব এগুলো তো আমি অলরেডি বলেছি। টু বির পরে সবসময় পাস্ট পার্টিসিপল কখন হবে? যখন সেটা প্যাসিভ ভয়েস হবে। ঠিক আছে, আর হ্যাভিং ভার্ব থ্রি, এটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। যদি এরকম থাকে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, তাহলে পরের অংশে যে ক্লজটা সেখানে অবশ্যই ভার্ব টু হবে। যেমন দ্য রেইন হ্যাভিং স্টপ, তাহলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি আছে, তাহলে পরের অংশে উই ওয়েন্ট আউট, সো এখানে ভার্ব টু। আচ্ছা, এই নিয়মটা আমাদের মোটামুটি পরিচিত, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলোর অর্থ হচ্ছে হতে না হতেই। যেমন নো সুনার হ্যাড দ্য রেইন স্টার্টেড, নো সুনার হ্যাড দ্য রেইন স্টার্টেড, আই ওয়েন্ট ইনসাইড দ্য রুম, তার মানে বৃষ্টি শুরু হতে না হতেই আমি রুমের মধ্যে চলে গেছিলাম। তাহলে এইখানে নিয়মটা হলো নো সুনার হ্যাড এর পরের অংশে আমরা ভার্ব থ্রি দিব, কারণ এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আসা মানেই হচ্ছে পরেরটা ভার্ব থ্রি হবে। আর দেন এর পরের অংশে আবার একটা ক্লজ, সেখানে হবে ভার্ব টু, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে হ্যাড এর পরে ভার্ব থ্রি, আর তারপরে যে দেন বা ওয়েন এরপরে হচ্ছে ভার্ব টু। মাথায় রাখবো নো সুনার হ্যাড এরপরে দেন হয়, THAN, নট THEN। আর স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড এরপরে ওয়েন হয়। এদের নিয়ম কিন্তু, অর্থ, নিয়ম সবই সিমিলার, শুধুমাত্র মাঝখানে এই দেন আর ওয়েনের হচ্ছে পার্থক্য। নো সুনার হ্যাড এর ক্ষেত্রে দেন হয়, বাদ বাকি গুলোর ক্ষেত্রে ওয়েন হয়। তাহলে আমরা বললাম যে এই দেন বা ওয়েনের আগের অংশে ভার্ব থ্রি, পরের অংশে ভার্ব টু। যেমন নো সুনার হ্যাড দে রিচড, তাহলে এটা হচ্ছে ভার্ব থ্রি, দ্য স্টেশন, দেন দ্য ট্রেন লেফট, এটা হচ্ছে ভার্ব টু। ওকে, আচ্ছা, এইটা আর একটা নিয়ম। আমরা জানি যে সাবজেক্ট হতে গেলে সেটাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হয়, কিন্তু মাঝে মাঝে অ্যাডজেক্টিভ গুলাও সাবজেক্ট হতে পারে, তার আগে দা ব্যবহার হয়। ঠিক আছে, তখন সেটা একটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে। যেমন ফোর, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, পোর মানে হচ্ছে কি গরিব, কিন্তু যখন আমরা দা পোর এইটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন এটা হয়ে যাবে একটা প্লুরাল কমন নাউন। এখানে হচ্ছে পোর মানে গরিব না, এখানে পোর, দা পোর মানে হচ্ছে গরিবেরা। যেমন দা পোর, আমরা এখন ভার্ব হিসেবে কি দিতে হবে? তাহলে যেহেতু প্লুরাল কমন নাউন, তাহলে অবশ্যই আমরা প্লুরাল ভার্ব দিব। দা পোর আর নট হ্যাপি অলওয়েজ, দ্য পোর আর নট অলওয়েজ হ্যাপি বা হ্যাপি অলওয়েজ, তাহলে এখানে আমরা আর দিলাম। দ্য রিচ আর, দ্য পোর আর, দ্য ব্রেভ আর, সেগুলো প্রত্যেকটাই অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে যখন আমরা দা যুক্ত করে দিই তখন সেটা একটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। প্রিপোজিশনের কথা তো অলরেডি আমরা বলেছি যে টু ছাড়া বাদ বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা, আম, এছাড়া আরেকটা জিনিস, সেটা হলো জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, অথবা টু প্লাস ভার্ব ওয়ান, ইনফিনিটিভ বা জিরান, এটা যদি সেন্টেন্সের সাবজেক্টের জায়গাতে থাকে তাহলে সেটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ ভার্বও সিঙ্গুলার হয়। যেমন সুইমিং, এখানে কিন্তু আমরা আর বলবো না, আমরা বলবো ইজ,
তাহলে এই যে ভার্ব প্লাস আইএনজি এটা যদি সাবজেক্ট হিসেবে হয় তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক একইভাবে টু প্লাস ভার্ব ওয়ান এটাও যদি সাবজেক্ট হয়, টু টেল আ লাই, তখনও আমাদের এই ভার্বটা হবে সিঙ্গুলার। এই তো মোটামুটি আমাদের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আমরা আমার মনে হয় না যে আর অত বেশি প্রয়োজন আছে। পরীক্ষার হলের জন্য আমাদের কিছু শেষ অ্যাডভাইস, সেটা হলো অবশ্যই যখন আমরা খাতায় অ্যান্সার গুলো লিখবো আমরা কিন্তু মানে রিভিশনটা করি না, এটা আমাদের খুবই বাজে অভ্যাস। আমরা রিভিশন করব, সেখানে স্পেলিংটা চেক করব। স্পেলিং অনেক সময় অনেক ধরনের ছোটখাটো ভুল হয়ে যায়। হ্যাঁ, এই ভুলগুলো আমরা তখন চোখে পড়লে ঠিক করে নিব। আমরা দেখবো যে আহ মিলিয়ে মিলিয়ে যে বক্সের সাথে মানে বক্সের মধ্যে যে ভার্বটা আছে ওইটা আমরা প্যাসেজ যেখানে দিচ্ছি সেটা সম্পূর্ণ অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কিনা আমরা ডাবল করে চেক করব। আমরা দেখবো যে ভয়েসটা ঠিক আছে কিনা, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এইগুলা সব দেখার পরে আমরা উত্তরের যে নাম্বারিং ABCD এগুলা সিরিয়ালি হচ্ছে কিনা এগুলা সব কিছু সুন্দর করে কিন্তু শেষ পর্যন্ত রিভিশন দিয়ে আমরা ডাবল চেক করে দেখার পরে আমরা খাতাটা হচ্ছে জমা দেবো। আশা করছি আমাদের এই যে ফাইনাল যে চেক লিস্টটা সেটা আমরা সবাই মানে ঠিক রাখবো। হ্যাঁ, প্রথমে আমরা দেখবো যে টেন্স ঠিক আছে কিনা, আমরা যে টেন্সটা এই জায়গাতে মানে পাচ্ছি প্রথমেই প্যাসেজের মধ্যে সেইটা অনুযায়ী সব ভার্ব গুলা দিয়েছে কিনা, সাবজেক্টের সাথে ভার্বের মিল আছে কিনা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, ভয়েস ঠিক আছে কিনা, বানান সঠিক হয়েছে কিনা, বক্সের সব ভার্ব ব্যবহার করছি কিনা, আমি সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা, এগুলো যদি সব ঠিক থাকে আমার মনে হয় না যে এই জায়গাতে আর কোনো জায়গায় কোনো নাম্বার কট্টুন যাওয়ার সুযোগ আছে। আবারও আমি বলি, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা কিন্তু একটা মাস্টার টপিক। এই টপিকটা শুধুমাত্র এই মানে নির্দিষ্ট একটা আইটেমের জন্য আমাদের ব্যবহৃত হবে বা প্রয়োজন, ব্যাপারটা এরকম না। এই টপিকটা ডিরেক্টলি ইনডিরেক্টলি আমাদের ইংলিশ গ্রামার, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সব জায়গাতে প্রয়োজন, কারণ ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হয় না। এবং ভার্বটা সঠিক ব্যবহার পারলে আমরা কিন্তু খুব সহজেই ইংরেজিটা কি করতে পারবো, আয়ত্তে আনতে পারবো। ঠিক আছে, আশা করছি আমাদের আজকের এই ক্লাস আর গতদিনের যে ক্লাসটা ছিল, যারা ওই ক্লাসটা দেখোনি অবশ্যই প্রথমে ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, এই ক্লাস তোমাদের জন্য অনেক বেশি ফলপ্রসূ ছিল। তোমরা যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে প্লিজ ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আমরা অবশ্যই ওই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করার চেষ্টা করব। এছাড়া ভবিষ্যতে তোমাদের যদি আর কোনো ধরনের কোনো টপিক নিয়ে ক্লাসের প্রয়োজন হয়, অন্য কোনো ডাউট থাকে, প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট টু আস। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।